ওই মেসেজে ডিবি হারুনের পক্ষ থেকে বার্তাটি ছিল এরকম যে মেট্রো রেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলা সাজিয়ে এদের 4 জনকে অ্যারেস্ট দেখাও। 18 তারিখের দিকে মেট্রো রেলের ঘটনাটা ঘটে। এই ঘটনাটা আসলে কে বা কারা ঘটিয়েছে এটা আমরা জানি না। 18 এবং 19 জুলাই আমি আন্দোলনে ছিলাম সায়েন্স ল্যাব এবং নীলক্ষেত যে এরিয়াটা, এই এরিয়াতে আমি আন্দোলনরত ছিলাম এবং সেই জায়গায় আমার অনেক ফুটেজ ছিল যে আমি এই জায়গায় আন্দোলনরত ছিলাম। আমরা ওই দিন মিরপুরে ছিলাম। আমরা মিরপুরেই কাজীপাড়া শেওড়াপাড়ার ওই অংশটাতেই আমরা মিছিল মিটিং কিংবা বিভিন্ন স্লোগানে আমরা ওইখানে শরিক ছিলাম। কিন্তু ওই গ্রিন রুট যে এরিয়াটা, ওই এরিয়াতে 19 জুলাই শুক্রবার যেদিন মেট্রো রেল হামলা করা হয় ওই দিন আমি ওই জায়গায় আন্দোলনরত ছিলাম এবং পুলিশের গুলিতে ওই এরিয়াতে আমার সামনে 11 জন মানুষ শহীদ হয়। তো একটা বিভীষিকাময় একটা পরিস্থিতি ছিল এবং আমাদেরকে 25 জুলাই যখন ডিবি তুলে নিয়ে যায় তখন 19, 18 জুলাই এবং এই সময়ে যে আমি আন্দোলনে ছিলাম আমার ফোনে যে ফুটেজগুলো ছিল, আমার ছবি ছিল, সমস্ত কিছু তারা দেখছে। দেখার পরেও তারা শুধু একটা প্রশ্ন যে মেট্রো রেলের হামলার সাথে তুই জড়িত, এটা তোকে স্বীকার করতে হবে। সেদিন রাতের বেলা হচ্ছে যে ডিবির আপনার মিরপুর জোনের যারা মিরপুর বিভাগের যারা ছিল তাদের প্রায় 18 জনের একটা টিম তারা আমাদের বাসায় অভিযান চালায়। তো তার আগেও হচ্ছে যে তারা আরেকটা অভিযান চালায় ঠিক একদিন আগে আরেকটা অভিযান চালায়, কিন্তু সেদিন হয়তো বা বাসাটা ঠিকমতো মানে খুঁজে পায়নি কিংবা বাসার অ্যাড্রেসটা হয়তো বা ঠিকমতো তারা ট্রেস করতে পারেনি। তো 25 তারিখ তারা আমাদের বাসায় আবার 18 জনের একটা টিম তারা অভিযান চালায়। অভিযান চালিয়ে প্রথমেই তারা জিজ্ঞেস করে যে হান্নানকে। তো হান্নান ভাই বের হয়ে আসলে তাকে সরাসরি ধরে ফেলে। এরপরই হচ্ছে যে আমাকে, এরপর বিজয়কে এবং হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ফেরদৌস রুবেল ভাইকে তাকেও মানে তুলে নেয়। আমি 20 তারিখ কারফিউ দেওয়ার পরে আমি মিরপুর চলে যাই এবং মিরপুর হান্নানদের বাসায় আমি তখন ছিলাম এবং 25 জুলাই যখন ডিবির টিম ওই বাসায় তল্লাশি চালায় সেই মুহূর্তে আমি ছিলাম হান্নান ভাইয়ের রুমে এবং মিশুক ভাই, রুবেল ভাই ছিল পাশের রুমে। তো হান্নান ভাইয়ের নাম মেনশন করে বলছে যে হান্নান তুই রেডি হ, আমরা ডিবির পক্ষ থেকে আসছি, আর যদি বিশ্বাস না হয় তাহলে মেশিন আছে তোদেরকে গুলি করে দেব, এরকম কথাবার্তা বলে। তুলে নেওয়ার পর হচ্ছে তারা আমাদের যত মোবাইল ছিল 11টা মোবাইল ছিল, তারা আমাদের 11টা মোবাইল তারা সিজ করে। মোবাইল শুধুমাত্র আমাদের না, আমাদের বাসার যারা মেম্বার ছিল সবার মোবাইলই তারা নিয়ে যায় এবং ল্যাপটপ ছিল এগুলো নিয়ে যায়। এর পাশাপাশি হচ্ছে যে তারা আমাদের যত আপনার ঘরের যত আসবাবপত্র ছিল সব কিছু তারা তছনছ করে ফেলে। তারা আমাদের উপর আরেকটা দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, যে সরাসরি জিজ্ঞেস করে যে অস্ত্র কোথায়। তো আমরা তো আসলে এগুলো তো আমরা কখনো এগুলো আমাদের দল থেকে কখনো অ্যালাউ করে না, আমরাও কিংবা এগুলোর সাথে আমরা কখনো পরিচিত না, কিন্তু তারা আমাদের সমগ্র বাসা তছনছ করে দেয় এবং হচ্ছে যত নতুন জামা কাপড় আছে এগুলো তারা তাদের সাথে করে নিয়ে যায়। পাশের এক রুম থেকে ডিবির এক অফিসার বলতেছিল যে স্যার ওই রুমে বজলুর রহমান বিজয় আছে আর পাশের রুমে ইমাম আল নাসির মিশুক এবং ফেরদৌস রুবেল আছে। তো আমরা ওই বাসায় 6 জন ছিলাম, 6 জনের সবাই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলাম, কিন্তু আমাদের 4 জনকে ডিবি তুলে নিয়ে যায়। তো একটা সাদা মাইক্রোতে করে তারা আমাদের যখন নিয়ে যায় মিন্টু রোডে আপনার ডিবি কার্যালয়ে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই ডিবির একজন আসে এবং একটি কালো ব্যাগ নিয়ে আসে। ব্যাগের মধ্যে তারা সে বলে যে হারুন স্যার আপনাদের এই অপারেশনে খুশি এবং আপনাদেরকে পুরস্কৃত করেছেন। তখন আমাদের সামনে ওই ডিবির টিমকে প্রতি 5,000 করে টাকা ওই এডিসি ভাগ করে দেয়। এর পরবর্তীতে আমাদের এন্ট্রি করে তারা আমাদের সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় হচ্ছে ওসি রুমে। তো সেখানে আমাদের কিছু 4টা থেকে 5টা প্রশ্ন তারা ছুড়ে দেয় এবং উত্তরগুলো তারা আমাদেরকে বলে দেয় যে এই উত্তরগুলো যদি না দেই তাহলে তারা আমাদের উপর নির্যাতন করবে, কারণ এই উত্তরগুলো তখন দেখবে হচ্ছে যে ডিবি হারুন। তার যদি মন মতো করে আমরা উত্তরগুলো না দিতে পারি তাহলে যতদিন পর্যন্ত আমরা 164 ধারা জবানবন্দি না দিব এবং তাদের ছুড়ে দেওয়া প্রশ্নগুলোর উত্তর তাদের মতো করে না দিব ততদিন পর্যন্ত তারা আমাদেরকে নির্যাতন করবে। এটা আমাদেরকে প্রথম দিনই তারা বলে। জিজ্ঞাসা করছিলাম যে আমরা এই আন্দোলনে ছিলাম, কিন্তু আমাদেরকে আপনারা যে মামলার কথা বলতেছেন মেট্রো রেলের হামলার সাথে আমরা কোনোভাবে জড়িত না, তো আমাদের লাইফটা আপনি নষ্ট করবেন না। তো এইভাবে কথা বলার এক পর্যায়ে এডিসি আমাদেরকে একটা মেসেজ দেখালো যে উপরে হারুন স্যার লেখা, চিফ স্যার লেখা। তো ওই মেসেজে ডিবি হারুনের পক্ষ থেকে বার্তাটি ছিল এরকম যে মেট্রো রেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলা সাজিয়ে এদের 4 জনকে অ্যারেস্ট দেখাও। পরে ওই এডিসি বললো যে এখন আমার কিছু করার নাই, হারুন স্যার নিজে এই বিষয়টা দেখতেছে।
তো সেই হিসেবে আমরা আসলে এটা কখনোই স্বীকার করতে চাই না যে যে আমরা এই ঘটনার সাথে জড়িত, কিংবা তারা আমাদেরকে প্রশ্ন করে তারেক রহমানের সাথে আমাদের যোগাযোগ কীভাবে, কিংবা বিএনপির সিনিয়র নেতাদের সাথে আমাদের যোগাযোগ কীভাবে, আমাদের অর্থনৈতিক লেনদেন কীভাবে হয়, আমরা এই আন্দোলনের আমাদের পরবর্তী ধাপ কী, কিংবা এইগুলো বিভিন্ন প্রশ্ন তারা ছড়ে। কিন্তু আমরা আসলে মানে এই প্রশ্নগুলোর তাদের শিখিয়ে দেওয়া উত্তরের সাথে আমরা কখনোই আমরা একমত হইনি। তো সেই জন্য আমাদের প্রথম দিন থেকে তারা আমাদের উপর অমানসিক নির্যাতন তারা শুরু করে। আমাদেরকে যখন একটা রুমে নিয়ে যায়, রুমে নিয়ে যাওয়ার সময় ওই রুমে 70-80 জনের মতো লোকজন ছিল। 3টা রুম ছিল, একটা ওয়াশরুম ছিল, একটা গোসলখানা ছিল। তা আমরা যখন ঢুকি তখন মানে মানুষের চিৎকার এবং আর্তনাদ শুনতে পাই। আমাদেরকে 25 জুলাই অ্যারেস্ট করার পরে প্রথম জিজ্ঞাসাবাদ হলো 26 জুলাই সকালবেলায় আমাদেরকে যে চোখে কালো কাপড় বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায় একটা রুমে। নির্যাতনের মানে ইয়াটা ছিল তাদের এমন যে তারা আমাদের হ্যান্ডকাফ দিয়ে হাতটা বাঁধতো, এরপর হচ্ছে যে চোখের উপর একটা গামছা দিয়ে তারা চোখটা বাঁধতো, এর উপর হচ্ছে আবার জমটুপে দিত। তো তারা মানে তাদের যে ডিবি আমাদের যেখানে রেখেছিল সেখান থেকে তারা আমাদের এইভাবে নিয়ে যেত। কয়েকজন এসে তারা নিয়ে যেত, আমরা কোনো কিছু দেখতে পেতাম না যে কোথায় নিয়ে যাচ্ছে কিংবা কার রুমে নিয়ে যাচ্ছে। কিন্তু একটা পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে তারা আমাদেরকে তখনকার যে ডিসি ছিলেন, সম্ভবত শহীদুল নাম, তার রুমে গিয়ে আমাদের নির্যাতনটা শুরু করা হয়। সেখানে উনি নিজেই হচ্ছে যে মানে লাঠি দিয়ে আঘাত করে। লাঠির আঘাতের এক পর্যায়ে হচ্ছে আমাদের হান্নান ভাইয়ের পায়ের হাঁটুর যে পেটেলা আছে এটা ভেঙে যায়। তো এরপর থেকে উনি দাঁড়াতে পারতেন না, কিন্তু ওনাদের কাছে বারবার চিকিৎসা চাওয়ার পরও কিন্তু তারা আমাদের কোনো রকম কোনো চিকিৎসা দেয়নি। তারা বরং আমাদের উপহাস করে তারা আমাদের একটা ব্যথার ট্যাবলেট দিত এবং হচ্ছে যে সাথে গ্যাস্ট্রিকের একটা ট্যাবলেট দিয়ে এগুলো তারা আমাদেরকে দিত, যেন ব্যথাটা একটু প্রশমিত হলে যেন পরবর্তীতে আবার আমাদেরকে ডেকে নিয়ে যেন তারা আবার পুনরায় আবার নির্যাতনটা করতে পারে। একই কোশ্চেন তাদের পক্ষ থেকে যেগুলো, যে তারেক রহমানের সাথে কীভাবে যোগাযোগ, তারেক রহমানকে নিয়ে বাজে ধরনের গালিগালাজ করতো, কে অর্থায়ন করেছে এবং কেন এই মেট্রো রেলে হামলা করলো। তো এই প্রশ্নগুলোর তো কারণ আমরা জড়িত না এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে, স্বাভাবিকভাবেই আমি বলতাম যে আমি এই কর্মকাণ্ডের সাথে জড়িত না, এটা স্বীকারোক্তি কেন আমি দেব। আমি একটা ন্যায়সঙ্গত আন্দোলনে ছিলাম, যেহেতু ছাত্র রাজনীতি করি, এর বাইরে আমি কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে জড়িত না। তখন তারা কনফিউজ করার জন্য বলতো যে হান্নানা এবং মিশুক তারা স্বীকার করে গেছে, তুই কেন স্বীকার করবি না, আর স্বীকার না করলে কী পরিস্থিতি হয়, হান্নানের পা ভেঙে ফেলছি, এর পরবর্তীতে তোর অবস্থাও এরকম হবে। এবং সুলতান সালাউদ্দিন টুকু, আমিনুল হক, এদের অবস্থা যেরকম হয়েছে তোদের তার চেয়ে ভয়াবহ অবস্থা হবে। তো আমরা ডিবিতে থাকাকালীন অবস্থায় তাদেরকে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে বলতাম এবং তাদের বলতাম যে আমরা যে অ্যারেস্ট আছি এই খবরটা আপনারা দেন, কারণ আমাদের বাবা মার বয়স হয়ে গেছে, তারা দুশ্চিন্তার মধ্যে আছে। তখন তারা গালিগালাজ করতো, বলতো যে এই সময়ে এসে ছাত্রদলের রাজনীতি করো, তো ছাত্রদলের রাজনীতি করছে এটি সবচেয়ে বড় অপরাধ, তো বাবা মা টেনশন করবে, না হলে বড় নেতা হবে কেন। এইগুলো বলে তারা কথাবার্তা বলতে, এবং এরকম হয়েছে যে কোনোদিন সকালবেলায় ডাকছে, আবার বিকেলবেলায় ডাকছে, মধ্যরাতে ডেকে নিয়ে তারা এরকম আচরণ করতো যে মদ্যপ অবস্থায় গালিগালাজ করতো এবং নিজেরা কানাকানি করতো যে স্যার আমরা যে এদেরকে নিয়ে আসছি ডিবিতে এরা আছে, আমরা তো স্বীকার করিনি, বা এদের ফ্যামিলির পক্ষ থেকেও জানে না যে এরা ডিবিতে আছে, তাহলে এদেরকে ক্রস ফায়ার দিয়ে দিই, কারণ এরা যেহেতু স্বীকার করতেছে না, আর এদেরকে ক্রস ফায়ার দিলে যাত্রাবাড়ি বা তুরাগের ওই দিকে ফেলে দিলে এই আন্দোলনে এদেরকে খোঁজখবর রাখতে পারবে না, কেউ আমাদেরকেও দায়ভার দিতে পারবে না। এবং আমাদের সকলেরই ফ্যামিলির পক্ষ থেকে ডিবিতেও যোগাযোগ করা হয়েছে, কিন্তু ডিবির পক্ষ থেকে বরাবর অস্বীকার করা হয়েছে। তারা আজকের এই দিনে হচ্ছে যে তারা আমাদেরকে মিডিয়া ট্রায়াল দেয়। তো এরপর হচ্ছে যে মানে মিডিয়া ট্রায়াল দেওয়ার পরে তারা আমাদেরকে কোর্টে নিয়ে যায়, কোর্ট থেকে আবার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে নিয়ে আসে। 10 দিনের রিমান্ড তারা আবেদন করে, কিন্তু কোর্ট 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর পরবর্তীতে আপনার 2 তারিখ আমাদেরকে জেল হাজতে প্রেরণ করে কেন্দ্রীয় কারাগারে। তো মিডিয়া ট্রায়ালের দিন সকালবেলায় আমাদেরকে ফিঙ্গার নেওয়া হয়েছে, ছবি তোলা হয়েছে, এবং যে ছবি মিডিয়াতে আসছে যে আমরা হেঁটে যাচ্ছি, তো ওইটা শুধু ওই দিন মিডিয়ার পক্ষ থেকে শুধু ছবি তোলা হয়েছে এবং ভিডিও করা হয়েছে, আমাদের কোনো বক্তব্য নেওয়া হয় নাই। ওদের যে সাজানো যে এগুলা ছিল ওইভাবেই ডিবি হারুন প্রেস ব্রিফিংয়ে আমাদের কথা বলছে যে আমরা নাকি স্বীকারোক্তি দিয়েছি, পরবর্তীতে আমরা জানতে পারলাম, কিন্তু আমাদের কোনো কথা বা আমাদের কোনো ভাষ্য ছিল না যে আমরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছি, এবং জবানবন্দি দিলে আমাদেরকে নির্যাতন করা হতো না।
না, আমরা আসলে এটা কোনো রকমভাবে স্বীকারোক্তি মানে মূলক জবানবন্দিও দেয়নি কিংবা এটা কোনো রকমভাবে স্বীকারও করিনি, কিন্তু তারা আমাদের বিভিন্ন বক্তব্যকে কাটছাট করে তারা এটা মিডিয়াকে মানে বোঝানোর চেষ্টা করে কিংবা জনগণকে বোঝানোর চেষ্টা করেছিল যে আমরা এটা নাকি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছি, কিন্তু এটা আমরা কোনোভাবে যেই কাজের সাথে আমরা কোনোভাবে জড়িত না, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা হিসেবে এটা আমি কেন মিথ্যা একটা জবানবন্দি কেন দিব? 5 তারিখ শেখ হাসিনার পালানোর যে খবরটা, এটা সম্ভবত 3টা থেকে 3:30 এরকম সময়ে আমরা শুনতে পাই। যখন পাই তখন অন্যান্য যে বিল্ডিংগুলোতে যে যারা বন্দী ছিল তাদের মধ্যে উল্লাস এবং কেউ থালি বাটি এগুলো নিয়ে উচ্চস্বরে শব্দ করতেছে, স্লোগান দিচ্ছে, কেউ নামাজ পড়তেছে, কান্নাকাটি করতেছে, এই অবস্থা ছিল। কিন্তু প্রথমে আমরা বিশ্বাস করতে পারি নাই যে এরকম একটা ঘটনা ঘটছে, কারণ 25 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত কোনো ইনফরমেশন তো আমাদের কাছে নাই। হুট করে দেশে, কারণ 25 জুলাই যখন অ্যারেস্ট হয় তখন কারফিউ চলে, আন্দোলনের গতি কমে গেছে। তো হুট করে 5 তারিখ যখন হাসিনার পতনের খবর শুনি তখন একটু মানে বাকরুদ্ধ হয়ে গেছিলাম যে কি হলো, না জানি কত মানুষের প্রাণহানি ঘটেছে এবং কত ক্ষয়ক্ষতির মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। পরবর্তীতে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা যখন খবর পাঠিয়েছে তখন আমরা শিওর হলাম যে হাসিনা পদত্যাগ করে দেশের বাইরে চলে গেছে। না, মুক্তির স্বাদটা আসলে একেবারেই ভিন্ন। যে আসলে বন্দি থাকেনি, যে আসলে পরাধীনতার স্বাদ যে ভোগ করেনি, সে মুক্তির স্বাদ কখনো ভোগ করতে পারবে না। আসলে দেশের মানুষ পরাধীন কিভাবে ছিল, দেশের মানুষ কিন্তু এটা এতদিন পর্যন্ত বুঝতে পারেনি যে সে কোন কোন জায়গায় পরাধীন। তো পরাধীনতার স্বাদ থেকে যখন আমি মুক্তির জায়গায় আসলাম, আমার মনে হয়েছে যে এই পৃথিবীটা আমার কাছে অন্যরকম, বাংলাদেশটাই আমার কাছে অন্যরকম। প্রত্যেকটা জিনিস, আমি গাছ দেখলে গাছটা আমার ভালো লাগছে, তারপর মানুষ দেখলে মানুষগুলো আমাকে ভালো লাগছে। আমার যেন মানে প্রত্যেকটা জিনিসের জন্য আমি আনন্দ খুঁজে পাচ্ছি যে এখন হচ্ছে সব কিছুই আপনার, এখন কোনো বিচারহীনতা নাই, কোনো রকম কোনো জুলুম নাই। এটা আমার কাছে একটা বিশাল একটা আনন্দের ব্যাপার ছিল।